বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বহ্নি গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। প্রথমেই তোমাদের জানাই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা জানো আমি এই চ্যানেলে বিভিন্ন লেখকের লেখা বিভিন্ন স্বাদের গল্প পাঠের মাধ্যমে উপস্থাপনা করে থাকি। আজকে যে গল্পটি আমি পাঠ করে শোনাবো সেটির নাম বসন্ত এসে গেছে, লেখা কেকা বসুদেব। এবার না সরস্বতী পুজোয় স্কুলে যেতেই হবে, নইলে সোশ্যাল সার্ভিসের নম্বর কাটা যাবে, ক্লাস টিচার বলেছেন। দুরু দুরু বুকে কথা কটা বলে ভীষণ ইনোসেন্ট আর করুণ মুখ করে মায়ের দিকে চেয়ে রইলাম। জীবন মরণের সমস্যা, তবু বুঝতে দেয়া চলবে না। মুখ দেখে মন পড়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা আছে মহিলার। প্রায় 5 মিনিট মা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল, মেয়ের চোখের ভাবের খেলা লক্ষ্য করার জন্য। এখন ছোট নই, ক্লাস 8 হলো। অনেক সময়ই মা চলে ডালে ডালে, আর মিচকে আমি চলি পাতায় পাতায়। ঠিক জানি কি ভাবছে। সরস্বতী পুজোর দুপুরে আমাদের পাড়ার মাঠে বালক ভোজন হয়, ব্যাপক আমোদ। সেই ধামাকাদার প্রোগ্রাম ছেড়ে স্কুলে যাওয়ার এত আগ্রহ কিসের? ঝর্ণা সবে কোর্ট থেকে ফিরে চা রুটি নিয়ে বসেছিল, ফরফর করে ওঠে, বৌদি যাইতে দাও, মালাদি খুব কড়া, নম্বর সত্যি কাইটটা দিবে। অন্য সময় ঝর্ণা উপকারের চেয়ে অপকার করে বেশি, কিন্তু আজ কি বাঁচান যে বাঁচালো কি বলবো। আসলে সে আমার স্কুলেরই প্রাক্তনী, তাই সেখানকার সবচেয়ে রাগী টিচার মালাদিকে হাড়ে হাড়ে চেনে। উকিল ছোট ননদ হলো মার ডান হাত। সে যদি বলে জল উঁচু তো জল উঁচু, মা তাই নাটক, বাড়াবাড়ি ইত্যাদি বলে খানিক গজগজ করলো বটে, কিন্তু পারমিশনও দিয়ে দিল। কি পুলক যে জাগলো বোঝানো যাবে না। সে পুলকের মানে বোঝে কেবল ওই 12-13 বছর বয়স, কিন্তু প্রকাশ করা চলবে না। নির্বিকার মুখে বাইরে বেরিয়ে হাত পা ছুঁড়ে খানিক নেচে নি, যাক বাবা। নীল সোয়েটারের ওপর পপি অন্তত বিনা যুদ্ধে দখল নিতে পারবে না। হয়তো ভাবছেন, নীল সোয়েটার, পপি আর স্কুলে সরস্বতী পুজোর মধ্যে যোগটা কি? কানেকশানটা হলো, নীল সোয়েটার পরা একটি মানুষ আমার প্রথম ক্রাশ। কদিনে যা বোঝা গেছে, অ্যাক্সিডেন্ট দুতরফেই হয়েছে। এখন কথা হলো, এমন বিটকেল নাম কেন? উত্তরটা খুব সোজা। আসল নামটা আমি জানি না। সেকালে এমনই হতো। ধ্যান, পুলক, পূর্বরাগ, অনুরাগ, শ্বেত, কম্প, বিরহ ইত্যাদি নিয়ে চম্পু কাব্য কমপ্লিট হয়ে যেত মনে মনে, কিন্তু নায়ক নায়িকা পরস্পরের নামটা পর্যন্ত জানতে পারত না। তাকে আমি বিশেষভাবে লক্ষ্য করতে শুরু করি সেদিন, যেদিন তার পরনে ছিল একটি নীল সোয়েটার। প্রথম ইন্ট্রোটা কি ড্রামাটিক ভাবতে পারবেন না, পুরো করণ জোহরের সিনেমা। মাসখানেক আগে মাত্র 1 নম্বরের জন্য ইন্টার স্কুল কুইজ কন্টেস্টের সেমিফাইনালে হেরে এমন কান্না কেঁদেছিলাম যে হলে 1 হাঁটু জল হয়ে গেছিল। বাবা, পার্টনাররা কেউ সামলাতে পারে না। ওদিকে শিওরে 3য় স্থানের জন্য লড়াই। কোনো মতে চোখ টোক মুছে গিয়ে বসেছি। অপোনেন্ট দেখি সোজা সোজা উত্তর পাস বলে ছেড়ে দেয়। বেশ একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো আমাদের অল গার্লস টিমের। ছিলাম বাংলা মিডিয়ামের বাধ্য মেয়ে। গার্জেনদের পাহারায় দুবিনুনি দুলিয়ে
মাথা নিচু করে কম্পিটিশনে বসতাম, মাথা তুলতাম সেই রাস্তায় বেরিয়ে। তাই কাউকে বিশেষভাবে লক্ষ্য করা একটু চাপের, কিন্তু সবরই বেশ স্মার্ট। খেলা শেষে দিব্যি ভাব করে নিল ছেলের দলের সঙ্গে। রোমাঞ্চকর কিছু খবরও আনলো। আমার কান্না দেখে নাকি ওই মাধ্যমিক পরীক্ষার্থীর গ্রুপের খুব কষ্ট হয়েছে, বিশেষ করে নীল সোয়েটারের। অগত্যা একবার চোরা চোখে তাকালাম, সে দেখি হাঁ করে আমার পানে চেয়ে আছে। চার চক্ষুর মিলন হলো, তারপর যে যার বাড়ির পথ ধরলাম। কিন্তু পিকচার বাকি ছিল। সোমবার স্কুলে যাওয়া মাত্র দেখা গেল কোনো এক ভোজবাজিতে ক্লাসশুদ্ধ মেয়ে নীল সোয়েটার সম্পর্কে জেনে ফেলেছে, তবে একটু অন্য রকমভাবে। সবরই নাকি তার সিভালেরি দেখে মজেছে। ফার্স্ট থেকে লাস্ট বেঞ্চ ঘুরে ঘুরে সে বিস্তর লং চড়িয়ে নীল সোয়েটারের মালিকের মহানুভবতার গল্প করে বেড়ালো কটা দিন। সেকালের রীতি অনুযায়ী বেশ কটি বালিকা মিলে দল বেঁধে স্কুলে যেতাম। সঙ্গে পাহারাদার হিসেবে থাকতেন এক বেঘো টাইপের গার্জেন। দিন কতক পর স্কুলের পথে এক সদ্য ওটা ফিকে নীল ফ্ল্যাট বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, শম্পা পেল্লায় এক ঠেলা মারে, ওই দেখ সবরই নীল সোয়েটার। অন্য সেকশনে শম্পা সেদিন টিমকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য উপস্থিত ছিল, তাই নীল সোয়েটারকে বিলক্ষণ চেনে। বকের মতো গলা উঁচু করে দেখি ফ্ল্যাট বাড়ির নিচের চাতালে জোরতর ক্রিকেট খেলা চলছে, আর নীল সোয়েটার সাদা জ্যাকেট পরে পুরো সচিনের কায়দার স্টান্স নিয়েছে। চার চক্ষুর আবার মিলন হইল, আর বেচারি ভেবলে গিয়ে এলেবেলে ফুল টসে ক্লিন বোল্ড। শম্পা যা বোঝার বুঝিল, ফিকফিকিয়ে হাসতে যাবে, পেছন থেকে পাহারাদার গার্জেনের হুঙ্কার, বলি এত পুলক জেগেছে কেন? শম্পার ওপর অগাধ ভরসা, ও কিছু আন্দাজ করলেও কাউকে বলবে না। কিন্তু বিপদ অন্য জায়গায়। আমি এক মূর্তিমান টাইম বোমা সঙ্গে বেঁধে ঘুরি, সেটার নাম পপি। এক পাড়ায় থাকে, এককালে সহপাঠী ছিল, ফেল করে এক ক্লাস পিছিয়ে গেছে। তার মায়ের মতে মার কামারা কিছু বন্ধু পপির সর্বনাশের জন্য দায়ী, তাই সে আজকাল সঞ্চারীর মায়ের তত্ত্বাবধানে আমাদের সুবোধ গ্যাংয়ের সঙ্গে যাতায়াত করছে। হয়তো জানতে চাইবেন, পপিকে নিয়ে এত চিন্তা কেন? কেন আবার? সে মারকাটারি রকমের সুন্দরী, আর তেমনই লটক ঝটক। 13 বছর বয়সেই কোমর নাচিয়ে যা হাঁটতো, তার একমাত্র তুলনা এখনকার রিয়েলিটি শোয়ে ঠুমকা লাগানো কচি মেয়েগুলো। ওই বয়সেই নাকি এক গন্ডা বয়ফ্রেন্ড। প্রিয় হবি হচ্ছে বিভিন্ন দলের সঙ্গে মেশা, আর সেখান থেকে অন্যের বয়ফ্রেন্ডের খোঁজ খবর নিয়ে তাকে ভাগানো। ছেলেদের দোষ দেওয়ার কিছু নেই, অমন রূপসী দেখলে বোধহয় সুখদেবেরও তপস্যা ভেঙে যেত। শম্পা সঞ্চারীর হাসি দেখে সে নিরীহ মুখে বলে, এমন বলো না, চুমকি দিদির মা জানতে পারলে কেটে ফেলবে। ফেল করার পর থেকে হঠাৎ দিদি বলে ডাকতে শুরু করেছিল। তুই নিজের চরকায় তেল দে, শম্পা ফোঁস করে ওঠে। পরদিন থেকে দেখা গেল ফিকে নীল ফ্ল্যাট বাড়ির সামনে এলে পপির লটক ঝটক বেড়ে যায়, সঙ্গে ঝর্ণার মতো হাসি। রকম সকম দেখে মনে হয় কোচি ক্রিকেটারদের কেউ কেউ খেলা ফেলে মুন্ডু ঘুরিয়ে দেখে হবু রম্ভাকে। নীল সোয়েটার কী করে সেটা জানা হয় না, কারণ ওই বাড়ির সামনে এলে নিজের মুন্ডুটা হেঁট হয়ে থাকে। তবে সঞ্চারী বলে সে ছেলে নাকি মোটেই তাকায় না। বিশ্বাস হওয়া মুশকিল, কিন্তু তখন সবে একটু আধটু শরৎচন্দ্র বুদ্ধদেব গুহ পড়তে শুরু করেছি। সেখানে রোগাপটকা সাধারণ মেয়েদের জিতে যেতে দেখছি, তাই বৃথা আশা মরিতে মরিতেও মরে না। ইতিমধ্যে বোন ভয়াবহ খবর আনলো, পপি নাকি সরস্বতী পুজোর দিন এমন মাঞ্জা দেবে তেমন নাকি কেউ আগে দেখেনি। মনটা হুহু করে ওঠে। জানি তো বসন্ত পঞ্চমীর দিনই মুন্ডু ঘোরানো কমপ্লিট করতে হবে যে। স্কুল ড্রেসেই যে রাস্তার লোকের মুন্ডু ঘুরিয়ে দেয়, সে সাজলে আর রক্ষা আছে? কচি মাথা আজ তো থাকবে না। সারাদিন মনে গুনগুন করে অনেক দিন আগের এক কিশোরীর মর্মব্যথা। সই কেমনে ধরিব হিয়া, আমার বধূয়ান বাড়ি যায় আমারও আঙিনা দিয়া। সে ব্যথার মর্ম বোঝে শুধু 12-13 বছর বয়স।
একে তো লিকপিকে চেহারা, তাই মায়ের ভয়ে সাজগোজও তেমন করা যাবে না। ঠাকুমার সোনালি আর সাদা তসরটা পরিয়ে দেয় ঝর্ণা। মিথ্যে বলবো না, নিজের একটা চমৎকার ইক্কত পরাতে চেয়েছিল। আমি এই শাড়ি পছন্দ করেছি। অষ্টমী পুজোর দিন ওটা আর অক্সিডাইজড গয়নায় সেজে যখন অঞ্জলি দিচ্ছিলাম, একজন বলেছিল বিলকুল সরস্বতী ঠাকুরের মতো লাগছে। মা লম্বা চুলে বিনুনি বাঁধতে বলেছিল, কিন্তু ঝর্ণা আজ বড্ড উদার। বলে, বৌদি চুলগুলা ভিজা, আশ্রাইয়ে একটু কন্ডিশনার দিয়া দি। পেয়ারের ছোট ননদ বলে কথা, মা বিশেষ ব্যাগড়া দিল না। ঝর্ণা টিপ, হালকা কাজল, এমনকি মাকে লুকিয়ে একটু লিপস্টিকেরও ব্যবস্থা করে দিল। সঙ্গে কে যাবে তা নিয়ে একটা গোলযোগ উঠেছিল। মা, ঝর্ণা দুজনেই পুজো, বালক ভোজন এসব নিয়ে ব্যস্ত থাকবে। পাহারা দিয়ে নিয়ে যাবে কে, সেই সমস্যাও সুচারুভাবে মিটে গেল। শম্পার দিদি শ্রীরূপা আমাদের থেকে অনেক বড়, স্কলার, সায়েন্স কলেজের ছাত্রী। আমায় আর শম্পাকে নিয়ে যাবে। তিনজনে বেরোচ্ছি। পপি এলো উঠতে উঠতে। ক্রিমসন রেড মাইসোর সিল্ক আর মানানসই সাজগোজে চারপাশ আলোও করে চলেছে। পিছু পিছু আমরা তিনজন চলেছি যেন সূর্যের পেছনে শুকতারা। কিছু দূর যাওয়ার পর এক বেজায় হ্যান্ডু মানুষ প্রায় বাতাস থেকে উদয় হলেন। নাম শুনলাম অনিন্দদা, শ্রীরূপাদের সহপাঠী। হঠাৎ নাকি রাস্তায় দেখা হয়ে গেল। শম্পাও দেখলাম তার সঙ্গে কেমন করে যেন কথা কয়, যেমন বলে আমার মাসিমণি বাবার সঙ্গে। নিরীহ মুখে চুপ রইলাম। অনেক বড় হয়ে গেছি, এসব হঠাৎ দেখার ইংরাজি অঙ্ক জানা হয়ে গেছে। ফিকে নীল ফ্ল্যাট বাড়ি দেখা যায় দূর থেকে। ভগবানকে ডাকি, প্লিজ প্লিজ নীল সোয়েটার যেন আজ নিচে না থাকে, মানে পপিকে যেন আজ দেখতে না পায়। কিন্তু ভগবান কোনো কালেই ভালো কথা শোনেন না। ফ্ল্যাটের চাতালে সেদিন সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। অল্প বয়সীদের জটলার মধ্যে সবার আগে চোখে পড়ল ছিপছিপে লম্বা এক চেনা চেহারার দিকে। গায়ে আজ তার ফিকে হলুদ পাঞ্জাবি। ভক্তিমতী পপি পুরো মাধুরী দীক্ষিতের স্টাইলে শটান ভেতরে ঢুকে গেল ফ্ল্যাটের মা সরস্বতীকে প্রণাম করতে। চলতে গিয়ে কায়দা করে নীল সোয়েটারের গায়ে অসাবধানে একটু ধাক্কা, আর তারপর বড় বর্ণিনী ভঙ্গিতে সে কি এক্সকিউজ মি বলার ঘটা। শম্পারা সহ্য হলো না, একে বলে, নে ভালো করে প্রণাম কর, পরের বছর যেন পাশ করতে পারিস। অবশ্য দিদি আর হবু জামাইবাবু একটু চোখ গরম করলো, তবে তাতে তাপের থেকে প্রশ্রয় বেশি। মনের দুঃখে মাথা নিচু করে সবার পিছু পিছু চলি। স্কুলের কাছাকাছি এসে গেছি, হঠাৎ দলের গার্জেন অনিন্দদা কাকে যেন ধমকে ওঠেন, হচ্ছে নাকি, অ্যাক্সিডেন্ট করবে নাকি? রাগারই কথা, এক বেয়ারা লাল টুকটুকে সাইকেল আমাদের প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছে। চোখ তুলে আরোহীর চেহারা দেখে মুখ থেকে বাক্য সরে না। এই যে নীল সোয়েটার, থুড়ি হলুদ পাঞ্জাবি। স্পিডে সাইকেল চালিয়ে মুখ টকটকে লাল, একটা বড় সড়ো ডেয়ারি মিল্কের প্যাকেট আমার দিকে বাড়িয়ে ধরে। আমাদের বাড়ির সামনে দিয়ে আসার সময় ব্যাগ থেকে পড়ে গেছিল। পাঁঠা হিসেবে বন্ধু মহলে বিশেষ সুখ্যাতি ছিল, তাই তড়বড়িয়ে কিছু উত্তর দেওয়ার আগেই শম্পা দাবড়ে ওঠে, কেমন হাবা মেয়ে রে তুই, চকলেটটা দিলাম আর ব্যাগেও ঠিক করে ভরতে পারিসনি। তার দিকে চেয়ে কৃতজ্ঞতার হাসি হেসে প্যাডেলে চাপ দিয়ে হলুদ পাঞ্জাবি রাস্তার বাঁকে মিলিয়ে যায়। দুপুরে বাড়ি ফিরে বালক ভোজনের খিচুড়ি সেদিন অমৃতের মতো লেগেছিল। কদিন সব ছেলেকে শাহরুখ খান আর মেয়েকে জুহি চাওলা লাগছিল। বাঁদর আর চৌবাচ্চার অঙ্ক দেখেও মনে হচ্ছিল মিলস অ্যান্ড বোনসের রোম্যান্স। কিন্তু সব ভালো জিনিসের আয়ুই বড় কম। 2-4 দিনের মধ্যেই কোনো এক অদৃশ্য উপায়ে মা চকোলেটের গল্পটা জেনে গিয়েছিল। কিভাবে সে আমি কারোর নিন্দে মন্দ করব না বাপু, নিজেরাই অনুমান করে নাও। তবে এত ফুলপ্রুফ ছিল শম্পার প্ল্যান যে মা পর্যন্ত সেই লোহার বাসরে ছিদ্র করতে পারেনি। তবুও পরদিন থেকে সঞ্চিতা আর পর্ণার মায়েদের সঙ্গে সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে আমার স্কুল যাতায়াতের ব্যবস্থা হলো। কষ্ট কি হয়নি? নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তখন নতুন বয়স, মনও ছিল হালকা। দুদিনেই দুঃখেরা কোথায় উড়ে যেত, ফাঁকা মনে আনাগোনা করত নতুন স্বপ্নেরা।
কোচিং ক্লাসের কোনায় বসে গোমড়ামুখো এক ছেলে কেবল আমার পোট্রেট আঁকে। হাসলে তাকে বড্ড ভালো লাগে। নীল সোয়েটার কোথায় হারিয়ে যায়? নীল সোয়েটাররা কি সত্যিই হারিয়ে যায়, নাকি মনের গভীরে এক চিলতে জায়গা করে নিয়ে থেকে যায় সারা জীবন? কেমন লাগলো বন্ধুরা? মনের জানলায় কিছু স্মৃতি ভিড় করে এলো কি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আপনজনের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। খুব খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো।